দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। আজ পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে সারা দেশে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের সমাগম হয়েছে কিনা? আজ সারা রাত তার ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকবেন, কেমন পরিবেশ দেখছেন আপনি সেখানে? আপনাকে ধন্যবাদ। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটু পরেই কিন্তু এশা নামাজ শুরু হবে। তো এখন মুসল্লিরা প্রবেশ করছেন মসজিদে, এশা নামাজ পড়বেন। এরপরেই কিন্তু আজকের যেই মহিমান্বিত রাত শবে বরাত, সেই শবে বরাতের আনুষ্ঠানিকতা শুরু হবে। নামাজের পরে এখানে ধর্ম উপদেষ্টা আসবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে তিনি এসে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন। এরপরে কিন্তু আবার দোয়া হবে এবং বিভিন্ন আলোচনা শেষে এবং আজকের রাতের যে নামাজ, বিশেষ করে নফল নামাজ এবং নফল ইবাদত, কোরআন তিলাওয়াত সহ নানান ধরনের যে ইবাদতের বিষয়গুলো আছে মসজিদে, রাতব্যাপী কিন্তু সেটি হবে। এখানে যারা আমাদের মসজিদের যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মুসলমানদের যে কয়টি পবিত্র যে অনুষ্ঠান রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই শবে বরাত। পবিত্র মাহে রমজানের ঠিক 15 দিন আগে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে মাঝামাঝি যে রাত, সেই রাতে কিন্তু আজকের এই রাত, এই রাতটিকে ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আজ রাতে মুসলমানদেরকে ক্ষমা করে দেওয়ার যে ঘোষণা আছে, সেই পাপ থেকে মুক্তির জন্য কিন্তু মুসল্লিরা আজকে মসজিদে আসছেন এবং তারা সারা রাতই দোয়া করবেন এবং আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবেন যাতে তাদের অপরাধগুলোকে ক্ষমা করা হয়। এই ছিল বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 266, ফেনী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একরামুল হক ভূঁইয়া। আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো দলের পক্ষ থেকে নির্বাচনে করছেন, নির্বাচনের পরিবেশ কেমন বুঝছেন এবং আপনার লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনী যে মাঠে প্রচার প্রচারণা করছি, আমাদের সদরের 12টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, আমরা এখানে একেবারে সকাল সন্ধ্যা অবধি আমরা গণসংযোগ করছি। আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেই কথা বোঝায়, সমান্তরাল আমরা এই মুহূর্ত পর্যন্ত আসলে লক্ষ্য করেছি। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু কালকে সকালে কি হবে ঠিক একটা বলতে পারবো না। মোটামুটি ভালোই কাজ চলছে আর কি আমাদের। আপনি প্রচারণা করতে গিয়ে অথবা আপনার নেতাকর্মীরা প্রচারণা করতে গিয়ে কোথাও কোনো বাধার মুখে পড়ছেন কিনা? আমরা তো আসলে গণমানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। আমরা গণসংযোগ শুরুর পর থেকে আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি। আমরা মানুষ থেকে হৃদ্যতা, আন্তরিকতা সংগ্রহ করার চেষ্টা করছি। এই মুহূর্ত পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি আর কি। ভোটাররা কি বলছে? এই আসনে তো আরও অন্য প্রার্থীরা আছে এবং তারাও মোটামুটি ভালো পরিচিত প্রার্থী। এই ক্ষেত্রে আপনাদেরকে ভোটাররা কি বলছে এবং নির্বাচনী লড়াই আসলে কেমন জমবে? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে মাঠের যে রাজনীতি, সেটি ইতিমধ্যে আমাদের একটি অপপ্রচার চলছে আমাদের বিরুদ্ধে যে আমি হাত পাখার প্রার্থী, অন্য কাউকে সাপোর্ট করছি। বাস্তবে মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে যে বেঁচে থাকার বিষয়, সেটা কিন্তু হাত পাখাই বেঁচে আছে, আমরা বেঁচে আছি আর কি। ফেনী জেলার বন্যার কথা বলছিলেন, আপনি যদি নির্বাচিত হন, বিশেষ করে এই বন্যা মোকাবেলায় আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমি ফেনীতে কি অরাজনৈতিক সংগঠন করবার খুব চেষ্টা করেছি। অবশেষে আমরা ফেনীবাসী নামক আমি কি অরাজনৈতিক সংগঠন করেছি। আমি ওইটার সেক্রেটারি হিসেবে আছি। আমি বল্লামুখা বাঁধ বিনির্মাণ, মুসাফরুল ক্লোজার করা এবং লালফলে ওভারব্রিজ করা, ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি ইউনিভার্সিটি করবার
এই প্রকল্পগুলো আমরা নিয়েছি। আমরা এই কাজগুলো ইতিমধ্যে আমরা আন্দোলন করেছি, ঢাকায় গিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গিয়েছি ফেনীর মানুষের স্বার্থে, ফেনীর উন্নয়নের স্বার্থে, ফেনীর মানুষের সুবিধার স্বার্থে, স্বাস্থ্যসেবার জন্য, স্বাস্থ্যসেবা সুরক্ষার জন্য। আমার সব শেষ প্রশ্ন একটু যদি ছোট করে বলেন, আপনি যদি নির্বাচিত হন তাহলে কি কি করবেন? প্রতিশ্রুতির কথা বললেন, যদি কোনো কারণে নির্বাচিত না হন, যেহেতু প্রতিযোগিতা, তাহলে আসলে কি করবেন এবং মানুষের জন্য কিভাবে কাজ করবেন? দেখুন, আমি তো মানুষের হৃদয়ে বসবাস করি। আমি নির্বাচিত না হইলেও যারা নির্বাচিত হবেন তারা যে সমস্ত লিগ্যাল কাজ করবেন আমি বাহাবা দেব, তিনাদের সাথে থাকব। তারা যে কাজগুলো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনে যদি জড়িয়ে যান আমি সেটার প্রতিবাদ করব। আমি গণমানুষের রাস্তা, কালভার্ট, ব্রিজ উন্নয়নের কাজগুলো তাদের সাথে মিলে আমি করবার চেষ্টা করব। আমি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। CSRM TVC ইলেকশন এক্সপ্রেস আরও কিছুক্ষণ থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর তেজগাঁয়ে সড়ক ছাড়েন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত কোটা সংরক্ষণের প্রতিবাদে দুপুর 12টার দিকে 7 রাস্তা মোড় অবরোধ করেন তারা। একই সঙ্গে বৈষম্যমূলক আন্তঃমন্ত্রণালয় কমিটির বাতিলের দাবি জানান তারা। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীরা বলেন, 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এবার অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মসূচিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। মঙ্গলবার থেকে শুরু হওয়া 24 ঘন্টার কর্মবিরতিতে জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো নামানো সহ সব ধরনের কাজ বন্ধ আছে। এদিকে আন্দোলনরত কর্মচারীদের বদলিও করা হচ্ছে অন্য জায়গায়। মঙ্গলবার সকাল 8টা থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে টানা 24 ঘন্টার কর্মবিরতি। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই কর্মবিরতির কারণে কার্যত বন্ধ রয়েছে সকল কার্যক্রম। সকাল থেকে পণ্য পরিবহনে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করেনি। বন্দরের শ্রমিক কর্মচারীদের এই কর্মবিরতির চলার কথা রয়েছে বুধবার সকাল 8টা পর্যন্ত। সকাল 11টার পর থেকে টোল সড়ক অবরোধ করে স্কোপ। ডিপি ওয়ার্ল্ডের সাথে ডিপি টার্মিনাল নিয়ে কোনো চুক্তি করতে পারবে না, এটা বাতিল করতে হবে। এবং এই আন্দোলনে বন্দরের ডগের এবং মার্সেল লেসিং আনলেসিং সবাই যারা আন্দোলনে আছে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি এবং তাদেরকে হয়রানি করতেছে, এগুলো বাতিল করতে হবে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সরকার এই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে একটা বিদেশি ভাড়াটে লোক দিয়ে, বিদেশি নাগরিকেরা তারা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে তারা। এদিকে টানা 4 দিনের কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। আমাদের রপ্তানির ক্ষেত্রে অনেক রপ্তানিকারক সঠিক সময়ে রপ্তানিকৃত পণ্য বিদেশে পাঠাতে যেমন পারছে না, সাথে সাথে আগামী 15 দিন পরে যে পবিত্র রমজান শুরু হবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে একটা সংকট সৃষ্টি হওয়ারও এখানে সম্ভাবনা আছে। বন্দর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই এলাকায় বন্দর এবং তার আশেপাশের সামনের এলাকায় যদি কেউ এই সমস্ত কিছু করে তাহলে আমরা সেটাকে অপরাধ হিসেবে গণ্য করব এবং আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের ডাকে এই কর্মবিরতি চলছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী ঢাকা। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গলি থেকে রাজপথ, আর এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। এগিয়ে আসছে ভোটের দিন, প্রচারণায় বাড়ছে গতি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত চলছে ভোটের প্রচারণা। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একে অপরে ছুটছেন অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দল জামাত তারা মিথ্যাচারের জন্য সব সময় তাদের নতুন একটি পদ্ধতি নিয়ে তারা মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে। তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে দেশের পরিস্থিতি কত ভয়ানক হবে সেটা বলার অপেক্ষা রাখে। ভোটের প্রচারণায় ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অন্তর্বর্তী সরকারের উচিত
যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীর নিরাপত্তা প্লাস এলাকার মানুষের যাতে নিরাপত্তাকে নিশ্চিত করা। এই এলাকার ভোটাররা আসলে উদ্গ্রীব যে ভোট দেওয়ার জন্য। উন্নয়নের পাশাপাশি শ্রমিক স্বার্থ, সন্ত্রাস এবং মাদক নির্মূলকে প্রাধান্য দিয়ে সরব প্রার্থীরা। আমি প্রশাসনকে নিয়ে আল্লাহর রহমতে এই এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো মাদক ব্যবসা থাকবে না ইনশাল্লাহ, এটা আমি প্রতিশ্রুতি দিছি। নব্য প্রার্থীদের কথাবার্তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমন মন্তব্য করলেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এরা ছোট মুখে বড় কথা বলছে, আমি বলবো দয়া করে বিরত থাকেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানালেন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। আমার যে মাদক, সন্ত্রাস, চাঁদা এবং এই এলাকার যে স্থানীয় সমস্যা, গ্যাস, পানি এবং রাস্তাঘাটের খারাপ অবস্থা, এগুলি করব। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস রুখতে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন প্রার্থীরা। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের প্রচারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন প্রার্থীরা। দলীয় প্রার্থীর গণসংযোগে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। শুধু উন্নয়নের গুলিতে থেমে নেই প্রার্থীরা, ভোটের ময়দান উত্তপ্ত করছেন পাল্টাপাল্টি বাগযুদ্ধে। দিনাজপুর শহরে নির্বাচনী মিছিল বের করে ধানের শীষের কর্মী সমর্থকরা। বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে এতে অংশ নেন কয়েক হাজার মানুষ। সিলেট জজ কোর্ট এলাকায় প্রচারণা চালান সিলেট ১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, বহুদিন পর নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে মানুষ। যেভাবে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে, এতে বহুদিন পরে আমাদের আপমন মানুষরা সম্পূর্ণ নিরাপদ একটা পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটের প্রচারে নরসিংদী ১-এর বিএনপি প্রার্থী বলেন, ক্ষমতায় যেতে পারলে নারীর পূর্ণ অধিকার বাস্তবায়ন করা হবে। আমরা জনগণের রাজনীতি করি, জনগণের খেদমতের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণে রাজনীতি করি। ব্যক্তিগত ভোগ বিলাস আরামায়ের গাড়ি বাড়ি করার জন্য রাজনীতি করি না, রাজনীতি করি জনগণের জন্য। ঠাকুরগাঁও ১ আসনে নিজের নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে, 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে থাকছি। যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবেন। নাটোরের সিংড়ায় নির্বাচনী পদযাত্রা করেছে এনসিপি। ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগে নেতাকর্মীদের কেন্দ্র না ছাড়ার আহ্বান দলটির মুখপাত্রের। পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। কুমিল্লার দেবিদ্বারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন 11 দলীয় জোট ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। উঠান বৈঠকে বলেন, এরপর আর কোনো ঋণখেলাপি নির্বাচনে অংশ নেয়ার সাহস পাবে না। আমরা সবাইকে নিয়ে দেবিদ্বারটাকে পরিবর্তন করতে হবে। আমরা সবাইকে নিয়ে আমরা আগামী 5 বছর এমন ভাবে কাজ করব, আমি আপনাদের কাছে আশা রাখবো না, আপনারা আমার খুঁজে বের করবেন। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে ধানের শীষের পক্ষে মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মানিকগঞ্জ 2-এর বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খানের সমর্থনে মিছিল করেন তারা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে ঢাকা থেকে বেলা 11টায় বরিশাল যাবেন তিনি। দুপুর 12টায় বেলসপার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর 1টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায়। এরপর আকাশপথেই ঢাকায় ফিরবেন তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। 6 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল তার নির্বাচনী সফরের অংশ হিসাবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল 4 জানুয়ারি সকাল 11টায় আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলসপার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।
জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ চায় পরিবর্তন। এবার হবে দেশ গড়ার নির্বাচন। গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে শ্রমিকদের নিরাপত্তা শৃঙ্খলা কোনোটিই নেই জানিয়ে আমির বলেন, বাগানের মতো সাজানো হবে এই শিল্প এলাকা। ক্ষমতায় গেলে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের ভোটে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব। ময়মনসিংহে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। অর্থ পাচারকারীদের শুধু সম্পদ নয়, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সম্মান প্রতিষ্ঠায় কাজ শুরু করবে জামায়াত। রাষ্ট্র গঠনে সমান সুযোগ দেওয়া হবে নারী পুরুষকে। 11 দল বিশেষ করে জামাত ইসলামী যদি দেশ চালনায় আসে, তাহলে আমরা নিরাপদ থাকবো, জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। এর আগে সকালে কিশোরগঞ্জের কাটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যে কোনো ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে এমন অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আসিফ খান, ডিবিসি নিউজ। এবারে নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে নারীর মনোনয়ন পাওয়ার হার 3.06%। জামায়াত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন তো দেয়নি, উল্টো তাদের নিয়ে নানা বিতর্কিত বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতারা, যাকে নারীর প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন অধিকার কর্মী এবং রাজনীতিকরা। 31শে জানুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে কর্মজীবী নারীর কাজকে অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন বলে পোস্ট করেন জামায়াতের আমির। কয়েক ঘন্টা পর অবশ্য একই অ্যাকাউন্টে পোস্ট দেয়া হয়, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। দলের পক্ষ থেকেও জানানো হয় একই দাবি। এছাড়া দলটির নারী নেতারা শীর্ষ পদে যাওয়া যাবে না জেনেই জামায়াত করার কথা ফলাও করে জানান। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। বিএনপির পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ তোলা হয়। মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে। আর হ্যাকড হওয়া অ্যাকাউন্ট এত দ্রুত ফেরত পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। দীর্ঘ 12 বছর অনেকগুলো অ্যাকাউন্ট রিকভারির প্রসেসের সাথে সংযুক্ত ছিলাম, তো সেগুলোতে সাধারণত 3 দিনের আগে কখনো আমরা রেসপন্স পেতাম না। বট বা রোবটও যদি এক্সে এখানে ইমপ্লিমেন্ট হয়ে থাকে, তারপরও ন্যূনতম 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 3 থেকে 7 দিন, 10 দিন এবং ওয়ার্স্ট কেসে 15 থেকে 16 দিন লাগে। মামলা করলে পরে ওনার ডিভাইসটা জব্দ করা হতো এবং সেই ডিভাইসের কে ফরেনসিক করলে আমরা পুরো বিষয়টি পরিষ্কার করে জানতে পারতাম। তবে বিষয়টি নারীর জন্য অবমাননাকর বলে মনে করেন অধিকার কর্মী এবং রাজনীতিবিদরা। তাদের মতে দলগুলো নারীকে মনোনয়ন কম দেওয়া বা না দেওয়া অন্য নারীর পথ চলাকে কঠিন করেছে। এটা অবশ্যই আমি প্রতিবাদ করি, যদিও ওনারা বলেছেন যে ওনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এই ধরনের কথা। এটা যেই বলুক, সেটা হচ্ছে নারীদের শক্তিকে এক ধরনের ভয় পাওয়া আমি মনে করি। কারণ বাংলাদেশে 51% নারী, একটা সমাজে অর্ধেক অংশকে যদি আপনি ফেলে দিয়ে কোনো নীতি প্রণয়ন, আইন প্রণয়নের জন্য বাংলাদেশ গড়ার চিন্তা করেন, সেটা কখনোই হবে না। একই সাথে আমি মনে করি ওই দলের যে নারীরা, তাদেরও আসলে এই জিনিসগুলোর বিরুদ্ধে দাঁড়ানো দরকার। একটা কর্মজীবী নারীকে যদি কখনো বলে যে এই পতিতাবৃত্তির সাথে যদি তুলনা করে, এটা সারা বিশ্বের নারীদের প্রতি মর্যাদাহানি
এবং মানে মানবাধিকারের উপরে একটা আঘাত। তবে মনোনয়ন যাই হোক, নারী কখনোই কোনো চোখ রাঙানিতে মাঠ ছেড়ে যাবে না বলেও জানান তারা। খুব অল্প সংখ্যক নারীরা অংশগ্রহণ করেছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আরও জানান, জননিরাপত্তায় নিয়োজিত পুলিশের এই বিশেষ বাহিনীর পোশাকেও আসছে পরিবর্তন। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ আমলে পুলিশের এই বিশেষ বাহিনীর বিরুদ্ধে গুম, খুন সহ সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ এনেছে গুম কমিশনও। এমন পরিস্থিতিতে বাহিনীটিকে ঢেলে সাজানোর দাবি উঠে বিভিন্ন মহল থেকে 2004 সালের 26শে মার্চ গঠিত হয় পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাব। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে, কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল, ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে। হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। 1.5 বছরে দেশের অর্থনীতি একটি সন্তোষজনক জায়গায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা এগিয়ে নিতে পারবে নির্বাচিত সরকার। সচিবালয়ে অর্থনীতি সংক্রান্ত ক্রয় কমিটির বৈঠক শেষে এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের সাথে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, আস্তে আস্তে বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, যে কারণ দেশটির সন্তোষ প্রকাশ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস পেলে যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক কমার আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য এবং জ্বালানি কেনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি তার কূটনৈতিক পাসপোর্ট এরই মধ্যে জমা দিয়েছেন। স্টেবল জিনিসটাকে ওরা একটা সামনে নিয়ে যেতে পারে, আগের মতো নড়বড় অবস্থা না। বা একটু নিয়ে যেতে হলে এটাকে প্রথমত সুসংহত করতে হবে, এবং এইটা তো বড় চ্যালেঞ্জ। আমরা যেটা করেছি এটাকে আরো কনসলিডেট করে সামনে নিয়ে যাওয়া খুব না, সামনে দিয়ে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হবে। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে $100 কোটি ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় জানান, ভবিষ্যতে হার্ভার্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তার প্রশাসন আর কোনো সম্পর্ক রাখতে চায় না। হার্ভার্ডের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত। বিশ্ববিদ্যালয়টিকে তাদের কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প প্রশাসন হার্ভার্ড সহ বিভিন্ন আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমেরিকা বিরোধী ও সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে। জাপানে গত 2 সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30 জন। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওমোরি অঞ্চলে 15 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। বাড়ির বাইরে তুষারের নিচে চাপা পড়ে 91 বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়েছে। অন্যান্য এলাকায় প্রচণ্ড শীতে মারা গেছে বেশ কয়েকজন। রাস্তা এবং ঘরবাড়ি থেকে তুষার পরিষ্কারের সময় বেশ কয়েকজন কর্মী চাপা পড়েন, পরে তাদের উদ্ধার করা হয়। এরই মধ্যে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। খেলার প্রসঙ্গ, প্রখ্যাত ফুটবলার ও ক্রীড়া সংগঠক রণজিৎ দাস আর নেই। সোমবার সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রণজিৎ দাসের বয়স হয়েছিল 93 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সিলেটের বাসিন্দা রণজিৎ স্বাধীনতা উত্তরে উপমহাদেশের ক্রীড়াঙ্গনে বিপুল সম্মান অর্জন করেছিলেন। হকি ও ক্রিকেট খেলোয়াড় হিসেবেও খ্যাতি ছিল তার। 1955 থেকে 1964 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ফুটবল দলের গোলকিপার হিসেবে পাকিস্তান জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তিনি 2 বার পূর্ব পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন। ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগ সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া রণজিৎ দাস 1957 সালে খেলেছেন কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।